দেশে সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে, ন্যায় বিচার, সাম্য ও সম্প্রীতি হবে রাষ্ট্রের ভিত্তি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এমন মন্তব্য করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতীতের ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য মহানবীর পথ অনুসরণ করে রাষ্ট্রের সব ক্ষেত্রে ন্যায় ও সম্প্রীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। মোহাম্মদ হোসেনের প্রতিবেদন। আরবি বছরের 12ই রবিউল আওয়াল মহিমান্বিত দিন। এই দিনেই শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর উফাত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে 15 দিন ব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাষণে মহিমান্বিত পবিত্র দিন 12ই রবিউল আওয়ালে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। বলেন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা, নৈতিক অবক্ষয় যে বিস্তার করছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত আখ্যা দিয়ে ন্যায় বিচার, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আহ্বান রাষ্ট্রপতির। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এদেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সাথে বাস করে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয় যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকারে সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণ। এ সময় ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, ইসলামের শক্তি ও মানবতার বাণী ছড়িয়ে দেয়। মহান আল্লাহ আমাদেরকে সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। দেশে সারের সংকট নেই, তবে বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগায় জ্বালানিতে ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিংকেই সঠিক বলে মনে করছে সরকার। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের আদালত পর্যন্ত গড়ালে সেটি তার জন্যই সুখকর হবে না। শারমিন নীরার প্রতিবেদনে বিস্তারিত। সরকার বলছে সার আছে, কিন্তু ডিলার বলছে নেই। এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গমারীতে ডিলারের গুদাম ভেঙে প্রায় 200 বস্তা সার নিয়ে যায় চাষিরা। সারা দেশের চাষিদের অভিযোগ, চাষাবাদের প্রয়োজন মতো সার পাচ্ছেন না, অথচ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দাবি সারের ঘাটতি নেই। সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, কোনো ঘাটতি যেন না হয়। 24 আগস্ট 2026 তারিখে সরকারি ক্রয় কমিটির বৈঠকে 3,65,000 মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া এবং সৌদি আরব থেকে আরও 1,15,000 টন অনুমোদন দেওয়া হয়েছিল। 24/8/2026 ইউরিয়ার মজুদ আছে 4.822 লক্ষ মেট্রিক টন, টিএসপি 3.69, ডিএপি 3.68, এমওপি 1.46, মোট 13.65 লক্ষ মেট্রিক টন মজুদ আছে। তিনি আরো জানান, গ্যাস সরবরাহের উন্নতি হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে এই সংকট দীর্ঘ হতে পারে। এই অবস্থায় ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিং ম্যানেজমেন্টকে গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে। সেই সিদ্ধান্তের একটা জায়গায়
আমার মনে হয় আমাদের আসতে হবে। ক্রাইসিস আছে, আমরা জনগণকে আমাদের প্রতি অন্তত খানিকটা সহানুভূতিশীল থাকার অনুরোধ করব, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্যমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করলে জবাব দেন তিনি। আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে অনেকখানি মনে হয় যে উনি গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। সংবাদ সম্মেলনের শুরুতে সরকারের 180 দিনের সফল বাস্তবায়ন বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শারমিন নীরা, 71, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তার দাবি, সরকার গঠনের 6 মাস পার হলেও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দুপুরে মগবাজারে জামায়াতের কার্যালয়ে আগামী 5 সেপ্টেম্বরের লং মার্চ কর্মসূচি ঘোষণার ব্রিফিংয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে জনগণের মতামত উপেক্ষা করা হচ্ছে। আরও জানাচ্ছেন সিফাত ফারুক। প্রোগ্রাম ঘোষিত হয়েছে, সেটা 5 তারিখ প্রথম গণভোটের রায় বাস্তবায়ন সহ আরো 5টি দাবি সামনে রেখে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সেক্রেটারি জেনারেলকে সাংবাদিকদের দৃশ্যে লং মার্চকে সামনে রেখে এ লক্ষ্যে আগামী 5 সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর থেকে শুরু হবে তাদের লং মার্চ। চট্টগ্রামের লালদিঘিতে গিয়ে শেষ হবে কর্মসূচি। লং মার্চের কর্মসূচি ঘোষণার ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার গঠনের 6 মাস পার হলেও জনগণের দেয়া গণভোটের রায় বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সরকার জনগণের মতামতকে উপেক্ষা করেছে। দুঃখজনক হলেও ক্ষমতাসীন বিএনপি সরকার তারা এই গণভোটকে অস্বীকার করছে। তারা এটাকে সংবিধান বিরোধী বলছে। তারপরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিধান সংবিধানে নাই। তো এই সমস্ত সাংবিধানিক প্রশ্ন তুলে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে আলটিমেটলি গণরায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার, চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সরকারি সব পর্যায়ে দলীয়করণ বন্ধ এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ 5 দাবিতে এই লং মার্চ সফল করার আহ্বান জানান তিনি। গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4র্থ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 5ম, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। 6 হলো সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। তবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিকে লং মার্চের প্রধান রাজনৈতিক বার্তা হিসেবে সামনে রাখতে চাই 11 দলীয় ঐক্য। এখনো চাই যে পার্লামেন্টে একটা নিষ্পত্তি হোক। সিফাত ফারুকি, 71, ঢাকা। একটা বিষয় কিন্তু বিরোধী দল হিসেবে সংসদ ও সংসদের বাইরে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয় পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি দলকে যে পরিমাণ বরাদ্দ দেয়া হয় তার তুলনায় বিরোধী দল পায় খুবই নগণ্য। এ সময় সংরক্ষিত নারী আসনের সদস্যদের সঙ্গেও সরকার বৈষম্যমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জামাত ইসলামীর সঙ্গে এনসিপিও সব গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থাকবে। দেশে আর কোনো ফ্যাসিবাদ জন্মাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভিতরে, আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি। শুধু সংসদের ভিতরে কেন, বাইরেও যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুব সমাজ এবং তাদের ডাকে সাড়া দিয়ে গোটা দেশবাসী একটা দানবীয় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সেই বৈষম্যটা আরো পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়। দেশে এই মুহূর্তে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট, সারের দাম বৃদ্ধি পেয়েছে, আপনারা জানেন, মানুষের ভোগান্তি। আমরা এই ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছি সংসদে এবং সংসদের বাইরে। আমরা জনগণের অধিকারের পক্ষে আমরা কথা বলে যাব। 11 দল না, আমরা আমাদের এই আন্দোলন এটা জনগণের পক্ষের আন্দোলন।
গত 9 বছরে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে এবং মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিকদের দেশটিতে ফেরত পাঠাতে চীন, মালয়েশিয়া ও তুরস্ক সহ অন্য দেশগুলো সহযোগিতার আশ্বাস দিয়েছে। সংকট সমাধানে জাতিসংঘ সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মানবাধিকারের প্রশ্নে সবসময় দৃঢ় অবস্থানে বিএনপি সরকার। বিগত সরকারের সমর্থক হলেও সুনির্দিষ্ট অন্যায় না থাকলে সেসব মামলা প্রত্যাহারে কাজ করছে সরকার। 2017 সাল থেকে যখন শুরু হয়েছে রোহিঙ্গা ইনফ্লাক্স, তখন যেই ফ্যাসিবাদ সরকার ছিল, সেই সরকারটি রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেটা যদি ওনারা ঠিকমতো করতে পারতেন এবং আমাদের আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারতেন, তাহলে হয়তো 4-5 বছরের মধ্যে সমস্যার সমাধানের দিকে যাওয়া যেত। যখন থেকে শুরু হয়েছে সেটা হয়নি। বর্তমানে সমস্যা আরো ঘনীভূত হয়েছে। আপনারা জানেন, মিয়ানমারে রিসেন্টলি একটা নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে, ওখানে আরাকান আর্মি আছে, রাখাইন স্টেটের ওখানে স্টেক হোল্ডাররা আছে। সব মিলিয়ে মিয়ানমারের আভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশনটাও অনেক কমপ্লিকেটেড। রংপুরে স্কুল শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যার আলোচিত মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ঘটনার তদন্তে নতুন মোড় নিয়েছে। রংপুর মেডিকেলের ডোমের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তার দাবি, নিহত মা মেয়েকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ফরেনসিক কর্মকর্তা বলছেন, আলামত সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন ছাড়া ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা যাবে না। যদিও শুরুতে পুলিশ দাবি করেছিল ইয়াবা সেবনে বাধা দেয় এই হত্যাকাণ্ড। সহকর্মী মাহবুব সুমনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। গেল বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর এই বাড়িতেই নৃশংসভাবে হত্যা করা হয় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানকে। পরে ঘটনার তদন্তে নেমে 2 তরুণকে আটক করে পুলিশ। ওই দিনই পুলিশ কমিশনার জানান, শিক্ষকের বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয় বাবা মা ও 2 সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে তারা। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পরে হোক তারা ইয়াবা খেয়েছে। তবে চাঞ্চল্যকর এই হত্যার নেপথ্যের কারণ নিয়ে শুরু থেকেই দেখা দেয় নানা প্রশ্ন। রংপুর কোতোয়ালি থানা পুলিশ জানায়, বিভিন্ন আলামত, ফরেনসিক তথ্য, ময়না তদন্ত এবং সিসিটিভির ফুটেজ মিলিয়ে তদন্ত করছেন তারা। সবশেষ সোমবার অধিকতর তদন্তের জন্য মামলাটি কোতোয়ালি পুলিশের কাছ থেকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের তদন্ত কিন্তু শেষ হয়নি এবং তদন্ত এই যে পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত কিন্তু এই তদন্ত আমাদের চলতে থাকবে। তখন পর্যন্ত যদি আমরা কোনো পাই, এমনকি যদি কোনো দিন কোনো এই পুলিশ রিপোর্ট দাখিলের পরেও যদি কোনো দিন এরকম সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তবুও আমরা কিন্তু তাদেরকে আইনে আনার চেষ্টা করব। তবে এই তদন্তের মাঝেই 71 টেলিভিশনকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রংপুর মেডিকেলের ডোম যতন রায়। ময়না তদন্ত করতে গিয়ে নিহত মা ও মেয়ের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। সেই আলামত সংগ্রহ করেছেন তারা। মানে কি পাইছেন কি এমনিতে? আমাদের বীর্য ছিল মানে কোনটার মধ্যে? মেয়েটা মানে যেটা মেয়েটা, হ্যাঁ, তারা ধর্ষণ হয়েছে। আল্লাহ, বলা যাবে না যে কি হয়েছে কি না হয়েছে, কিন্তু 2টা মায়ের বেটির 2টা সোয়াব রাখা হয়েছে। মেয়েটা তো ধর্ষণ হয়েছে, ডাক্তার কি মানা করতেছে কেন? কি তা বলতে পারলাম না, এখন ডাক্তার জানে আর রিপোর্ট জানে। যদিও হাসপাতালের ফরেনসিক কর্মকর্তা জানান, এখনই ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। আলামত সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে, পরীক্ষা নিরীক্ষার পরই সব নিশ্চিত হওয়া যাবে। স্যার, আমরা যে মেয়েটি এবং তরুণী প্রীতিলতা, তাকে আমরা আবার ধর্ষণের কোনো আলামত আমি পেয়েছি কিনা? দেখেন, এটা বডিগুলো তো ডিকম্পোজ ছিল, আমরা ওইভাবে না বলে পরীক্ষা হয়ে আসুক তারপর। প্রাথমিকভাবে আপনি আমাদের কাছে যিনি করেছে, কিন্তু আমরা যারা ওনারাও ওটা বুঝতে পারেন না, আমাদেরও কাছে ডিটেলস মনে হয়েছে ওটা অস্পষ্ট, কারণ বডি একবার ফুলে গেলে সেটা যে কোনো কিছু আর্টিফ্যাক্ট বলে মনে হতে পারে। মর্মান্তিক এই মৃত্যু নিয়ে শুধু রংপুর নয়, দেশ জুড়েই তৈরি হয়েছে ক্ষোভ, চলছে প্রতিবাদ। হত্যার সঠিক কারণ খুঁজে বের করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন সবাই। মনিরা কাজুরি, 71। এবার চট্টগ্রামে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে।
চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, তাহসিন হত্যার মামলায় ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল পুলিশ। দুপুরে শুনানি শেষে চট্টগ্রাম মেডিকেল ম্যাজিস্ট্রেট 3-এর বিচারক ফাহমিদা সাত্তার এই আবেদন মঞ্জুর করেন। শুনানির সময় ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। 2024 সালের 21শে অক্টোবরে চান্দগাঁও থানার শমশেরপাড়া এলাকায় ইট বালির ব্যবসা ও এলাকায় আধিপত্য নিয়ে তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে